স্যারের চেয়ারে বসেই কাজ করছিলেন ভদ্রলোক। ল্যাপটপও খোলা ছিল। ফরেন্সিক স্টাফেরা নিয়ে গিয়েছে, একদম মহতালুকে হিট করেছিল, ইনস্ট্যান্ট ডেট। সময় রাত 3টে থেকে 5টার মধ্যে। বাড়িতে তখন বিনোদ ছাড়া আর কেউই ছিল না। ইনফ্যাক্ট সার্ভেন্টরা রাতে কেউই থাকে না। সেদিনও চেয়েছিলাম রকটাকে গলা টিপে শেষ করে দিই, কুড়ুল দিয়ে কোপায় জানোয়ারটাকে, কিন্তু কিচ্ছু পারিনি। তবে হ্যাঁ, মিথিলেশ এটা জানিয়েছে যে বিনোদের রুম থেকে একটা ওয়েডিং রিং উদ্ধার হয়েছে এবং আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র, স্থান, কাল সবই কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত ব্যক্তির সাথে এর কোনো মিল থাকলে তা নিতান্তই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ব্যবহৃত অলৌকিক ঘটনাগুলি গল্পের উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তমলুক টকিসে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তমলুক টকিস থেকে আমি সুমিত বলছি। আজ আপনাদের জন্যে আমরা নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার স্টোরি। গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন কিছু আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখলাম। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, অপার্থিব হত্যা রহস্য। আমি পেশায় সাইকিয়াট্রিস্ট, মানে মনের রোগের বদ্যি। অনেক দিন ধরে প্র্যাকটিস করছি বলে অভিজ্ঞতার রসদও নেহাত কম নয়। এই পেশাটি এমন অদ্ভুত যে মাঝে মাঝে নিজেই দিশেহারা হয়ে যায়। সত্যি বলতে এরকমই একটি অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করার জন্যই বসেছি আজ। বুদ্ধিতে যার সঠিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আমি নিজেও এখনও পাইনি। মাস কয়েক আগের ঘটনা। মিথিলেশ মাইতি আমার এক বন্ধু। মিথিলেশ আমাদের কলকাতারই ছেলে। দত্তপুকুর রোডে আমাদের পাড়ায় থাকতো একটা সময়। ইউপিএসসি পাশ করে এখন উত্তরপ্রদেশে। তবে যোগাযোগটা আছে, পুলিশের চাকুরি করে। শুধু চাকরি নয়, ও এখন ওখানকার এসপি। ওর কোয়ার্টারটা বারাণসীতে। জায়গাটি স্থানীয়ভাবে বেনারস নামে পরিচিত। আমরা বাঙালিরা কাশী নামেই চিনি। ওই বলেছিল, জায়গাটা কদিন ঘুরে যেতে পারিস, গঙ্গার পারে সন্ধ্যারতি আর ফুরফুরে বাতাস, মন জুড়িয়ে যাবে তোর। হিন্দু ও জৈন ধর্মের 7টি পবিত্র শহরের একটি হল বারাণসী। শুধু তাই নয়, বৌদ্ধ ধর্মের বিকাশেও বারাণসী শহরের বিশেষ ভূমিকা ছিল। হিন্দুরা বিশ্বাস করে বারাণসীতে মৃত্যু হলে মৃত ব্যক্তি মোক্ষ লাভ করে। বারাণসী ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম। গঙ্গা নদীর সঙ্গে বারাণসীর সংস্কৃতির একটি বিশেষ যোগ আছে। বিগত কয়েক হাজার বছর ধরে বারাণসী উত্তর ভারতের এক সাংস্কৃতিক কেন্দ্র। এই শহরে অনেক বিশিষ্ট লেখক, সঙ্গীতজ্ঞ, দার্শনিক, কবি বাস করেছেন। বলা যেতেই পারে বারাণসী ভারতের আধ্যাত্মিক রাজধানী। ঘোরারও অনেক জায়গা আছে। শেষ অবধি মিথিলেশ যখন বলল যে মাস 6 মধ্যে সে বদলি হয়ে যাবে, তখন আর কালক্ষেপ করলাম না। একেবারে হপ্তা 2 ছুটি নিয়ে পূর্বা এক্সপ্রেসে চেপে বসলাম। তারপর একটা 4 চাকা ভাড়া করে ঘণ্টাখানেকের জার্নিতে সোজা বারাণসী। মিথিলেশের দৌলতে থাকার ব্যবস্থাও দুর্দান্ত। গঙ্গার কাছেই সদ্য তৈরি একটি সরকারি রেস্ট হাউস। প্রথম দিনটা খানাপিনা আর দেদার আড্ডায় দারুণ কাটল। সবচেয়ে ভালো লাগলো বন্ধুবান্ধবদের বাংলা বলা দেখে। বঙ্গের বাইরে চলে এসেও দিব্যি বাংলাটাকে মনে রেখেছে। ঘটনা হলো পরের দিনই, আগস্ট মাস। রোদের উত্তাপ থাকলেও দিনটা ছিল মেঘলা। কাছে পিঠে টুকটাক অনেক দেখার জায়গা। আগ্রার তাজমহল, মথুরা, বৃন্দাবন, অযোধ্যা রাম মন্দির, আরও কত কি। গাড়ি নিয়ে মিথিলেশও হাজির। আমাকে সঙ্গ দেবে বলে ছুটি নিয়েছে ও সারাদিনই ডিউটির মধ্যে থাকে। ফ্যামিলিকে সময় বলতে ওই রাত্রে ডিনারের সময়। অবশ্য ফ্যামিলি বলতে কেবল ওর মা বাবা। স্ত্রী একটি নামী বেসরকারি ব্যাংকের অফিসার।
পোস্টিং অন্ধ্রপ্রদেশে। 2 মাস অন্তর দেখা ওদের। যাই হোক, সকাল 10টার মধ্যে জলখাবার খেয়ে বেরোবো ভাবছি। এমন সময় মিথিলেশের একটা কল এলো। মিনিটখানেক কথা বলল। দেখলাম কপালে একটা চওড়া ভাঁজ। ফোনটা পকেটে ঢুকেই বলল, যাচ্ছে তাই ব্যাপার। মার্ডার হয়েছে একটা, খুব নৃশংস হত্যা। ব্রহ্মতালও ফাটিয়ে দিয়েছে একদম। লোকাল থানা অলরেডি অ্যাটেন্ড করেছে। আমাকেও যেতে হবে। আমি এক্ষুনি বেরোচ্ছি। আর শোন, তোকে একটা গাড়ি দিচ্ছি, তুই বরং একাই ঘুরে নে। ড্রাইভার সবই চেনে, অসুবিধা হবে না। আমার কি খেয়াল হলো, বললাম, একা ঘোরার দরকার নেই। তোর প্রবলেম না থাকলে আমিও যেতে পারি তোর সঙ্গে। মিথিলেশ আপত্তি করল না। প্রবলেম আবার কি, চল না। তুই নিজেও তো ক্রিমিনালদের নিয়ে ডিল করিস। থানায় না গিয়ে আমরা সোজা ঘটনাস্থলে চলে এলাম। জায়গাটা একটু নিরিবিলি, পাকা বাড়ি তেমন নেই, দূরে দূরে জনবসতি। যা চোখে পড়ল তার পুরোটাই মৎস্যজীবীদের, মানে ওই গঙ্গায় মাছ ধরে ওনারা রুজি রুটি চালান। অনেকটা জায়গা ঘিরে উঁচু পাঁচিল দেওয়া দোতলা বাংলো প্যাটার্নে একটা বাড়ির সামনে লোকজনের জটলা। বাড়ির সামনে একটা পুলিশের জিপও দাঁড়িয়ে, তবে মিডিয়ার কাউকে দেখলাম না। আমাদের গাড়ি দেখে পুলিশি খাঁকি পোশাকে মাঝবয়সী এক লোক এসে সেলাম ঠুকল। উনি স্থানীয় থানার বড়বাবু। নাম জানলাম মুকুল গোয়েল। ক্রাইমের একটা চটজলদি বিবরণ দিল সে। মর্নিং স্যার, ভিকটিম বাড়িরই গৃহকর্তা। নাম আছে অমরনাথ ত্রিপাঠী, পেশায় শিক্ষক, বয়স আনুমানিক 60, অকৃতদা। ঘটনাটা সম্ভবত স্যার ভোরাতের দিকে। নিজের রুমে স্টাডি করছিলেন, এমন সময় আততায়ী অ্যাটাক করে। সকালে রান্নার মাসি পার্বতী প্রথম ঘটনাটা আবিষ্কার করে। গোয়েল ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করেছে, অমরনাথের কর্মচারী, বিনোদ ত্যাগী। সে অবশ্য স্বাভাবিকভাবেই পুরো ঘটনাটাই অস্বীকার করেছে। তাকে ঘরে আপাতত নজরবন্দি করে রেখেছে গোয়েল। তবে বডি ইতিমধ্যেই পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ফরেনসিকের কাজও মোটামুটি শেষ। মিথিলেশও কোনো কমেন্ট করল না। জটলা এড়িয়ে আমরা এগিয়ে গেলাম। একতলায় লম্বা একটা বারান্দা, বারান্দা লাগোয়া 3টে রুম, সবই প্রায় তালাবন্ধ। দোতলায় ওঠার সিঁড়ি বাইরের দিকে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বাঁদিকের শেষ ঘরটি অমরনাথের স্টাডি রুম। 2জন কনস্টেবল ছিল ওখানে। আমরা যথারীতি তাদের সেলাম গ্রহণ করে ভিতরে ঢুকলাম। ঢুকে প্রথম দৃশ্যেই গা গুলিয়ে ওঠার জোগাড়। ঘরের মাঝামাঝি লম্বা চওড়া বড়সড় একটি কাঠের টেবিল, এবং সেটির ওপর অনেক রকম বইপত্র, পেন স্ট্যান্ড, পেপার ওয়েটের সঙ্গে অনেকটা রক্ত জমাট বেঁধে আছে। রক্ত পড়েছে নিচের নীল কার্পেটেও। সামনে একটা পুরনো চেয়ার, তার হাতলেও রক্তের দাগ। গোয়েল বলল, স্যার এই চেয়ারে বসেই কাজ করছিলেন ভদ্রলোক। ল্যাপটপও খোলা ছিল। ফরেন্সিক স্টাফেরা নিয়ে গিয়েছে, একদম মহতালুকে হিট করেছিল, ইনস্ট্যান্ট ডেট। সময় রাত 3টে থেকে 5টার মধ্যে। বাড়িতে তখন বিনোদ ছাড়া আর কেউই ছিল না। ইনফ্যাক্ট সার্ভেন্টরা রাতে কেউই থাকে না। সকালে সব আসে, রাতে ওই বিনোদই থাকে। আচ্ছা, এই বিনোদ ছেলেটিকে কেমন, তার আচার আচরণ? এক কথায় নেমো খারাম স্যার। বেসিক্যালি অনাথ ছেলে। অমরনাথই আশ্রয় দিয়েছিলেন, লেখাপড়াও করিয়েছিলেন। অমরনাথকে দেখভাল করতো আর কি। অমরনাথ এই বয়সেও সব নিচের ঘরে টিউশন পড়াতেন। শিক্ষক হিসাবে খুব একটা খারাপ ছিল না বলেই শুনলাম। অনেকেই পড়তে আসতো, তবে গরিব ছেলে মেয়েরাই বেশি আসে। আর ছেলে মেয়েদের আলাদা ব্যাচ করেই পড়াতেন। পড়ানো ছাড়াও ওনার গানের বেশ নাম ছিল। গরিব মেয়েদের সপ্তাহে একবার গানটাও শেখাতেন। এই হারমোনিয়াম ওপর থেকে নামিয়ে আনা, ডায়েরিপত্র গুছিয়ে রাখা, ঠিকমতো খাওয়ার দাওয়ার দেওয়া, এইসবই করতো বিনোদ। তাহলে সে অমরনাথকে খুন করবে কেন? মোটিভ কি? একেবারে ইয়ং ছেলে স্যার, বয়স বছর 30। কদিন এভাবে কাটাবে? বিয়ে শাড়ির তো লোভও আছে। আর তাছাড়া ছোকরাটা হট টেম্পার, মাথা গরম করে খুনটাও করতে পারে। টেবিলে অমরনাথের একটা লোডেড পিস্তলও ছিল। মানে ঝামেলা একটা হয়েছিল ছোকরার সঙ্গে, হয়তো আত্মরক্ষার জন্য বের করেছিলেন, সুযোগ মেলেনি। চুরি টুরি কিছু কি গিয়েছে? স্যার ওটাই দেখছি, এখনো ঠিকঠাক বুঝতে পারছি না। আপনি স্যার বিনোদ ছোকরার সাথে কি একবার মিট করবেন? মিথিলেশ মাথা দোলালো। আপাতত আমার মতো ওর চোখও
এখন ঘরের চারিদিকে ঘুরছে। দেখার বিশেষ কিছুই নেই, ঘর জুড়ে কেবল বই আর বই, আর একটা বড় হারমোনিয়াম, কিছু গান লেখা ডায়েরি, দেওয়ালে পিঠ দিয়ে সার সার কাঁচের পাল্লাওয়ালা আলমারিতে ঠাসাঠাসি করে রাখা সব বই। সবই প্রায় অতি প্রাচীন, তবে এরই মধ্যে একটা দেওয়াল আলমারিতে রাখা বইগুলোর দিকে চোখ পড়তে দেখলাম সেগুলোর বিষয়বস্তু একটু ব্যতিক্রমী। হিপনোটিজম, অকান্টিজম, অ্যানিমেল ম্যাগনেটিজম, এরকম সব প্যারাসাইকোলজিক্যাল টাইপ। ঘরের সঙ্গে লাগোয়া আরেকটি ঘরও রয়েছে দেখলাম, অ্যান্টিরুমও বলা যেতে পারে। দরজা আধ খোলা ছিল, উঁকি দিলাম। ভেতরে বড় হলদে একটা বাল্ব জ্বলছে, হয়তো গোয়েলি জ্বালিয়েছে। দরজা ঠেলে ভেতরে যেতে দেখলাম একটু গোলমেলে দৃশ্য। লোকটা কী সব চর্চা করতো জানি না। বিলেতি ডিজাইনের একটা শয্যা আর প্রাচীন একটি আয়রন ভল্ট ছাড়া অদ্ভুত সব জিনিসপত্রে বোঝাই ঘরটা। হাট শেডের 3 পাওয়ালা কাঠের টেবিল, প্ল্যানচেট করতে যা লাগে, রং বেরঙের মোমবাতি, পরচুলা, অদ্ভুত দেখতে কিছু পুতুল, কয়েকটা মাথার খুলি, এমনকি এক্কেবারে দেওয়াল ঘেঁষে একটি নর কঙ্কাল অবধি ঝুলছে হুক থেকে। পেলভিক ক্যাভিটি দেখে মনে হলো ফিমেল। আমার খুনের অস্ত্রটি কি তা জানতে বেশ কৌতূহল হচ্ছিল। মিথিলেশকে বাংলায় ফিসফিস করে বলতে সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল গোয়েলকে, মার্ডার ওয়েপেনটা কি পেয়েছেন? কাচের পেপারগুলো দেখছেন স্যার, ওগুলোরই একটা হবে মনে হয়। ফরেন্সিকের স্টাফেরা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গিয়েছে সব। গোয়েলের স্মার্টফোনে অমরনাথের বিক্ষত মাথার ফটোটা ছিল, সেটা আমরা দুজনেই দেখলাম একবার। ছবিতেই সাংঘাতিক বিভৎস। ব্রহ্মতালুতেই আঘাত করা হয়েছে, মোক্ষম এবং অতি প্রবল আঘাত। খুলির প্যারাইটাল বোন 3 টুকরো হয়ে ভেতরের ঘিলুটিলু সব বেরিয়ে এসেছে। এমন নরকীয় দৃশ্য ইতিপূর্বে দেখিনি। গোয়েল কিভাবে নিজের মোবাইলে ছবি তুলে রেখেছে ওই জানে, হয়তো চাকরির প্রয়োজনে। তবে একটা কথা আমার মনে হলো, 2-3 ইঞ্চির কাচের পেপার ওয়েট দিয়ে এই ইন্টেন্সিটির আঘাত করা কি সম্ভব? অমরনাথের স্বাস্থ্য বেশ ভালো দেখলাম, মাথায় হালকা চুলও ছিল। মিথিলেশ বলল, তাহলে চলুন এবার বিনোদের সাথে কথা বলা যাক। হ্যাঁ স্যার, এই ঘরের ঠিক নিচেই ওর ঘর। বসিয়ে রেখেছি ব্যাটাকে, কাজের মাসিও আছে, ছাড়িনি কাউকে। বিনোদ ছেলেটির বয়স আন্দাজ 30 বা 32, রোগাটে গরম, একটু লম্বাটে মুখ, মোটা ঠোঁট, চওড়া কপাল, গালে 2-3 দিনের না কামানো দাড়ি, তামাটে রং, বড় বড় চোখ, নজরটাও বেশ উদাস টাইপ। খুনের আসামি হিসেবে আটকে রাখা হয়েছে, কিন্তু দেখে মনে হলো তেমন যেন বিকার নেই, বরং চোখের দৃষ্টিতে জীবন সম্পর্কে কেমন যেন একটা অনীহা বা উপেক্ষা কিংবা বেপরোয়া একটা ভাব। সাইকিয়াট্রিস্ট হয়েও ঠিক বুঝলাম না। 2জন উর্দি পরা আর্ম কনস্টেবল তার দুপাশে বসেছিল, যদিও তাকে দেখে মনে হলো না পালানোর কোনো অভিসন্ধি আছে তার। আমরা যে পুলিশের বড় কর্তাকেও ঢুকলাম, কনস্টেবল যুগলের সেলামের বহর দেখে বুঝেছিল সে। ঢুকতেই কিছুটা বিরক্তি মেশানো গলায় বলল, মোটেই আমি খুন করিনি স্যার, আমাকে মিছিমিছি আটকে রেখেছে এখানে। বুঝলাম, কিন্তু কে করেছে বলে তোমার মনে হয়? বিনোদ সামান্য চমকালো একটু, পরক্ষণেই বলল, জানি না। কাল সন্ধ্যের পর থেকে পুলিশ আসা পর্যন্ত কোথায় ছিলে, কি করছিলে? অনেকবার বলেছি, তা আবারও বলছি, আমি নিজের ঘরেই ছিলাম। শুধু রাত 8টা থেকে 10:30 পর্যন্ত ছিলাম দোতলায় বুড়োর ঘরে। বুড়ো কি সব লেখার শখ হয়েছিল। আমি ল্যাপটপে বুড়োর কথার মতো তাই লিখছিলাম। বুড়োর লেখা কি আর সব ছক আমার মাথায় ঢোকে না, ব্যাস। তারপর নিচে চলে আসি, রাতে খাবার গরম করে খাই, বুড়োকে উপরে খাবার দিয়ে আসি, খাওয়ার পর শুয়ে পড়ি। সকালে মাসি চেঁচামেচিতে ঘুম ভাঙে আমার। মিথ্যে কথা স্যার, কাল ভোর রাত অব্দি ও দোতলাতেই ছিল। আপনি পার্বতী মাসির কাছে শুনবেন। অমরনাথকে ওই অবস্থায় দেখার পর সে ওকে খবর দিতে আসে প্রথমে। দরজা ভেজানোই ছিল, আর ব্যাটার জামা রক্তের ছিটে ভর্তি ছিল। মাসি বুড়ি হলে কি হবে, বুদ্ধি ধরে। কিচ্ছু ইঙ্গিত না দিয়ে সোজা থানায় খবর দেয়। পুলিশ যখন আসে সালা তখন সব সাবানে ডুবিয়ে দিয়েছে। ফরেন্সিক স্টাফেরা তাও সব ডিটেক্ট করেছে। তাছাড়া
ওর বিছানার চাদর আর পায়ের স্লিপারেও রক্ত লেগেছিল। পরীক্ষা না করেই বলা যায় রক্তটা অমরনাথেরই, আর সে বিষয়ে স্যার আমি নিশ্চিত। হঠাৎ ভয়ঙ্করভাবে চেঁচিয়ে উঠল বিনোদ। বলছি তো, খুন আমি করিনি। আপনারা মিশিয়ে মিশিয়ে আমাকে দোষ দিচ্ছেন। আমরা কয়েক সেকেন্ডের জন্যে চুপ করে গেলাম। মিথিলেশও আর কথা বাড়ালো না, ঘর থেকে বেরিয়ে পড়ল। তাকে দেখে মনে হলো আর সন্দেহ নেই তার। আমি না বলে পারলাম না, আচ্ছা পার্বতী মাসির স্টেটমেন্টটা শুনলি না কিন্তু? মিথিলেশ বলল, না, শোনার তো আর কিছু নেই। সাফিসিয়েন্ট প্রমাণ রয়েছে বিনোদী খুনি। মোটিভ সিভিয়ার আক্রোশ হতে পারে, হিট ক্রাইম যাকে বলে। ইদানিং এসব বড়ই ঘটছে। প্রপার রিজনটা পরে জানা যাবে। তাছাড়া ছেলেটা একদম নর্মাল না। তোর কি মনে হলো? আমি মাথা নাড়লাম, হতে পারে। তবে জানি না কেন বিনোদের সাথে স্যাটটিকেও ঠিক স্বাভাবিক মনে হলো না আমার। তাছাড়া একজন খুনির পক্ষে কি সব প্রমাণ সাজিয়ে রেখে দিব্যি আয়েস করে ঘুমানো সম্ভব? ঘটনাটা নিয়ে আর বেশি মাথা ঘামাইনি। বেড়াতে এসেছি, বেড়ানোর মেজাজেই রইলাম। 4-5 দিন পর সন্ধেবেলা চা খেতে খেতে মিথিলেশ নিজেই প্রসঙ্গটা তুলল। বিনোদ ছেলেটাকে তোর মনে আছে তো? হ্যাঁ, বিলক্ষণ। কেসটার কি হলো? আমি কৌতূহলী হলাম। খুন তো ও করেইছে। ওর জামা কাপড়ে পাওয়া ব্লাড স্যাম্পল অমরনাথের ব্লাডের সাথে মিলে গেছে। তবে বিনোদ এখন উল্টো শয়তানি করছে। মানে সেটা আবার কি রকম? খুনটা স্বীকার করেই নিয়েছে, কিন্তু ভীষণ ভায়োলেন্ট বিহেভ করছে। বলছে কোর্ট ফোর্টে তুলে বিচারের দরকার নেই, স্টেট যেন ফাঁসিতে ঝুলে দেওয়া হয়। শেলের গারদে মাথা ঠুকছে, নিজেকে নিজেই আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করছে। মারাত্মক ব্যাপার। আমার তো মনে হয় ইচ্ছে করে করছে এসব, যাতে নিজেকে মেন্টালি ডিস্টার্ব দেখাতে পারে। ওই রকম একটা নৃশংস কায়েম করেও মেন্টাল ডিস্টার্ব দেখিয়ে ছাড় পেয়ে যাবে। আমি বললাম, মাথার আঘাতটা কি রে করেছিল বলেছে? জানলি কিছু? না, সেটা এখনো বলেনি, তবে মোটিভটা পেয়েছি। চায়ের কাপে লম্বা একটা আয়েসি চুমুক দিল মিথিলেশ। তারপর একটা সিগারেট ধরিয়ে বলল, অমরনাথ সিঙ্গেল ছিল এবং তার প্রপার্টির নমিনি করেছিল ওই বিনোদকে। অবশ্য একটা শর্ত দিয়েছিল, মৃত্যু অপঘাতে হলে নমিনেশন বাতিল হবে। কি বলছি? বললাম, আমার কিছু বোঝার নেই। আমি ভাবছি বিনোদ কি এটা জানতো, আর জানলেও এরকম মূর্খের মতো কোনো প্রমাণ লোপাট না করে এইভাবে একটা নরকীয় হত্যা করবে? এই ইডিয়েট একটা। মিথিলেশ চাটা শেষ করে বলল, তোর কথাটা আমি উড়িয়ে দিচ্ছি না রে। আসলে মুশকিল হচ্ছে, ছোকরাকে আর জেরাই করা যাচ্ছে না। শীতের মধ্যে স্পেশাল চেয়ারে রাখতে হয়েছে। তুই একবার মিট করতে পারিস। তোর তো সাবজেক্ট, যদি কোনোভাবে কনভিন্স করাতে পারিস। আমি রাজি হয়ে যাই। মিথিলেশই ব্যবস্থা করে দেয়। পরের দিনই সদরের থানায় গিয়ে দেখা করি বিনোদের সঙ্গে। দেখলাম বন্ধু যা বলেছিল তার চেয়েও বেশি বই কম নয়। অস্বাভাবিক রকম ক্ষিপ্ত হয়ে আছে বিনোদ। দুর্গন্ধময় একটা খুপড়িতে পাগল জন্তুর মতো বেঁধে রাখা হয়েছে তাকে। মুখ দিয়ে লালাজ হচ্ছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি গোঁফ। এই কদিনই চেহারাটাও চোখে পড়ার মতো শীর্ণ। যাই হোক, দুবার করে পরপর 3 দিন মোট 6 বারের চেষ্টাতেও তেমন একটা শান্ত করতে পারলাম না তাকে। শেষ দিন যখন হাল ছেড়ে দিয়েছি, হঠাৎ সে নিজের থেকেই কেমন একটা ঘোরের মধ্য থেকে বলল, স্যার, একটা সত্যি কথা বলছি, খুনটা আমি কিন্তু করিনি। যা, এ তো ফের একই কথা। যদিও শান্ত গলায় আমি বললাম, হ্যাঁ আমি জানি, তবে কেন তুমি নিজের উপর দায়টা নিলে? ম্লান হাসল সে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেল। আমিও আর বেশি চাপাচাপি করলাম না, ফিরে এলাম। যদিও পরের দিনই কোর্টের অর্ডার হলো বিনোদের মানসিক চিকিৎসার জন্য। তাকে মেন্টাল হসপিটালে অবজারভেশনে পাঠানো হলো। আমিও আর উৎসাহ না দেখিয়ে
নিজের অবসর যাপনের দিকে মন ফেরালাম। ঝটকাটা খেলাম ফিরে আসার ঠিক আগের দিন। দুপুরে ছোট্ট একটা ভাত ঘুম দিয়ে সবে উঠেছি। মিথিলেশ এসে হাজির, বলল, বিনুদের কেসটা তোর মনে আছে? অত বাবা কাল রাতে সুসাইড করেছে। বিছানার চাদর গলায় জড়িয়ে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়েছিল। মানসিক পেশেন্টদের নিয়ে ডিল করলে এই হয়, কখন যে কি করে বসে। ও, চাকরিটার বোধহয় থাকলো না রে। বিনোদ কেউ নয় আমার, তার উপর খুনের আসামি। তবু কেন যেন মনটা তখনই খারাপ হয়ে গেল। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, যাক, ভালোই হলো, সরকারের কাজ বাঁচল। কিন্তু তোর চাকরি যাবে কেন? গাফিলতিটা হসপিটালের, এক কথায় কেয়ারলেসনেস। ওকে আরও কিছুদিন অবজারভেশনে রাখা উচিত ছিল। সে তো বুঝলাম, কিন্তু পুলিশের কর্তা হিসেবে আমার দায়িত্বও কিছু কম থাকে না। একটা কনস্টেবল ছিল পাহারার জন্য। ব্যাটা মনে হয় নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। মাস গেলে বেতন ঢুকে যাবে, আর মিডিয়া কি ছাড়বে এত সহজে? এনিওয়ে, যে কারণে এলাম। জামার দুটো বোতাম খুলে ভুঁড়িতে সেট করে রাখা একটি মাঝারি সাইজের খাম বের করল। আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বিনোদের ফাইনাল কনফেশন তোকে লিখে গিয়েছে, হে নে দেখ। আমি অবাক হয়ে খামটা নিলাম। সত্যিই তো, ডট পেনে ডক্টর রায় লিখে, নিচে কেয়ার অফ এসপি মিথিলেশ লেখা। খামটা খুলে চিঠিটা বের করে পড়তে যাব, সেই সময় বন্ধু বলল, সুসাইডের আগের রাতের কীর্তি খামটাম সব চেয়ে নিয়েছিল। আমাকে হসপিটালের একজন কর্মচারী দিল চিঠিটা। স্পেশাল রিকোয়েস্ট ছিল চিঠিটার জন্য। ঠিক লোকের হাতেই পড়ে। পড়ে দেখ কি লিখেছে। তেমন প্রয়োজন হলে অফিসিয়াল রেকর্ড নিন। এরপর 1 কাপ কফি সেবন করে ডিনার একসঙ্গে খাবে জানিয়ে চলে গেল মিথিলেশ। আমি খুলে বসলাম চিঠিটা। প্রমাণ সাইজের একটি ডায়েরির 3টি পাতায় মোটামুটি ভালো হস্তাক্ষরে লেখা, ডিয়ার ডাক্তার রয় বলে আমাকেই সম্বোধন। কেন জানি না আমার বেশ উত্তেজনা হচ্ছিল। দম বন্ধ করে পড়তে শুরু করে দিলাম। অনেক ভেবে আপনাকে এই চিঠি লিখছি স্যার। ভাববেন না কৃতকর্মে সাফাই গাইছি। তাছাড়া অমরনাথকে খুন আমি করিনি। তবে বুড়ো মরাতে আমি খুশি, এবং যা লিখব পড়ার পর আপনি আমার সঙ্গে সহমতি হবেন, কারণ সে ছিল এক জীবন্ত পিশাচ। ভাবছেন আমার মাথাটা সত্যি গিয়েছে। খুন যদি নাই করে থাকি, তবে হঠাৎ আবার স্বীকার করে মরতে চাইলাম কেন? বলছি স্যার, সব বলছি, দয়া করে ধৈর্য ধরুন। প্রথমে আমার সঙ্গে বুড়োর মোলাকাত হওয়ার ইতিহাসটাও জানানো প্রয়োজন। এখন আমার বয়স 31 বছর। জীবনের প্রথম 10-12 বছর বাদ দিয়ে বাকি জীবনটাই বুড়োর সাথে কাটিয়েছি। আমি ঝাঁসির ছেলে। বাবা আমার অনেক ছোটোবেলায় মারা যায়। মায়ের হাত ধরে আমি বুড়োর বাড়িতে আসি। বুড়ো আগে ঝাঁসিতেই থাকতো। আত্মীয় স্বজন কোনোদিন দেখিনি কুসুমিনকালেও। আমি লেখাপড়ায় মন্দ ছিলাম না। বুড়ো আমাকে স্কুলে ভর্তি করে দেয়। আমার পড়াশোনার খরচ বুড়ো বহন করত। তবে তার বিনিময়ে আমার মাকে কঠিন মূল্য চুকোতে হয়। কি জানেন স্যার, মায়ের শরীরটা, হ্যাঁ, বুড়ো ছিল লম্বট। একদিন আমি সচক্ষে দেখে ফেলি। পরের দিনই মা লজ্জায় আত্মহত্যা করে বসে। সেদিনও চেয়েছিলাম রক্তটাকে গলা টিপে শেষ করে দিই, কুড়ুল দিয়ে কোপায় জানোয়ারটাকে, কিন্তু কিচ্ছু পারিনি। বুড়ো সেদিন আমাকে ওর ঘরে ডেকে চোখে চোখ রেখে কি যে করলো, আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। শরীর অবশ, মনটাও অসাড় হয়ে গেল কেমন। ঘোর যখন কাটলো তখন কেমন যেন হয়ে গিয়েছি। স্কুলে পড়া বন্ধ হলো, মায়ের কথাও ভুলে গেলাম। আমি বুড়োর পুরো বয়স হয়ে গেলাম। তখনও বুঝিনি, কিন্তু ক্রমে বুঝলাম বুড়ো হিপনোটিজম জানে। মানুষকে সংবহন করে রাখার এক অদ্ভুত ক্ষমতা আছে ওর। এই ঘটনার পর বুড়ো চলে আসে বারাণসীর এই বাড়িতে। শুরু হয় ওর প্রকৃত শয়তান। গান শেখানোর নামে গরিব মেয়েদের ভুলিয়ে এনে সমর্থন করত। তারপর যৌন অত্যাচার, সেই কি যে কদর্য ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো মেয়েগুলো কিভাবে সব বলেও যেত। ক্রমে
বুড়ো আরও বেপরোয়া হতে থাকলো। সন্দেহজনক লোকজনের আসা শুরু হলো বাড়িতে। যুবতী মেয়েদের নিয়ে আসতো তারা, সব হত দরিদ্র ঘরের মেয়ে। এই বাড়ির মধ্যেই শুরু হলো যথেষ্ট যৌনাচার। ক্যামেরায় ফটোও তোলা হতো কখনো। এর সঙ্গে তন্ত্রমন্ত্রের কিসব বইপত্র সরঞ্জাম জোগাড় করে ফের চর্চাতেও মেতে উঠল পুরো। স্যার, এমন সময় ললিতা এলো আমার জীবন। ঠিক 10 বছর 5 মাস আগের কথা। ললিতা মাসি বুড়ো রান্নার কাজ করতো তখন। মাসির সঙ্গে বা মাসির অনুপস্থিতিতে ললিতাও আসতো মাঝে মাঝে। 17 কি 18 বছরের ছটফটে তরুণী, লম্বা একটু ছোটোখাটো, কিন্তু শরীরের সবটুকু কেমন মেপে বসানো। পাকা কফি বিচির মতো গায়ের রং, টানা টানা বড় বড় চোখ, খোলো নাক, ছোট্ট নরম ঠোঁট, আর কি নতুন মাখা কলার স্বর। সকলেই বলে প্রথম দেখাতে নাকি প্রেম হয় না। ফালতু কথা। প্রেমের কোনো নিয়ম নীতি নেই। আমি শুরুতেই ওর প্রেমে পড়লাম। ঈশ্বরের কৃপা, সেও সাড়া দিল। জীবনে প্রথম সুখ আহ্লাদ, ভালোবাসার উষ্ণ ছোঁয়া পেলাম আমি। কিন্তু বাড়িতে সাক্ষাৎ পিশাচ আছে। খুব সাবধানে থাকতাম। নানা কৌশলে ললিতার উপস্থিতি লুকিয়ে রাখতাম। একদিন বিয়ের আংটি পরিয়ে গোপনে পরিণয়টাও সেরে ফেললাম আমরা। কিন্তু স্যার, নসিব চিরকালীন আমার মন্দ। অমরনাথ কীভাবে চেনে গেল আমাকে একদিন জিজ্ঞাসা করলো ললিতার কথা। আমি শটান করে বলে দিলাম সে আমার বউ, আমি তাকে বিয়ে করেছি। দেখলাম অমরনাথের চোখের মণি দুটো কেমন জল জল করে উঠল। সে স্থির দৃষ্টিতে চেয়ে রইল আমার দিকে। আমি বুঝতে পারলাম সে আমাকে সম্মান করতে চাইছে। আমি নিজের ঘরে পালিয়ে বাঁচলাম। ততদিনে আমিও তো কম ঝানু হইনি। অমরনাথ তো আর কিছুই বলল না। কিন্তু স্যার, ললিতাকে আর আমি কোনোদিন দেখতে পেলাম না। সেদিন রাতে আমি ভয়ানক অসুস্থ হয়ে পড়ি। কিছুদিন আমার কোনো হুঁশই ছিল না। পরে বুঝেছিলাম এই বুড়োরই কারসাজ। খাবারে কিছু মিশিয়ে অচেতন করে কোনো বিষ ইঞ্জেকশন দিয়েছে আমাকে। নিজের মধ্যেই ছিলাম না। যাই হোক, হুঁশ ফিরতেই পাগলের মতো ললিতার খোঁজ শুরু করি। বুড়ো তো কিছুই জানে না বলে দিল। ললিতার মাসি বলল সে নাকি কার সঙ্গে বিয়ে করে দূর দেশে চলে গেছে। মিথ্যে কথা। ললিতা কখনোই এমন করবে না। অবশ্য টাকার লোভে এই মাসি টাসিরা যাই খুশি করতে পারে। হয়তো ললিতাকেও কোনো লম্পটের কাছে বেঁচে দিয়েছে। আমি তখন সত্যি উন্মাদ। ওই বুড়োই আবার আমায় সুস্থ করে তোলে। আমিও পোষা কুকুরের মতো ওর বসে থেকে যাই। তবে বুড়ো একটু পাল্টাল। এবার মেয়েটি জুটিয়ে আনলে আমার কাছেও পাঠাতে শুরু করল। প্রথম ঘিন্নায় ফিরিয়ে দিতাম। কিন্তু স্যার, শরীরের জ্বালা বড় জ্বালা। হার মানলাম না, মেনেও বা কী করবে। আমার জীবনে কিছুই তো নেই। আমিও পিশাচ হয়ে উঠলাম। হয়তো বুড়োর থেকেও পাশবিক হতাম কখনো কখনো। অঘটনও ঘটল। কয়েক মাসের তফাতে আচমকা 2টি মেয়ে হঠাৎ মারা গেল। বুড়োর সঙ্গেই মরল। শালা কি সব পরীক্ষা নিরীক্ষাও করতো কিনা, তাতেই হয়তো মেয়েগুলি মরেছিল। বাড়ির বাগানেই পুঁতে দিলাম মেয়ে দুটিকে। কেউ কোনো খোঁজ অবধি করল না। অর্থের দাপটে কিনা হয় মধ্যে আরেকটি মেয়ের মৃত্যু হলো। তাকেও তেমন কবর দিলাম। এমনি করে আরও কত বছর কাটলো। বুড়োর শরীরের তাগাদ যেমন কমল, তেমন মেজাজও খিটখিটে হতে শুরু করল। আগের কপট মুলায়ম স্বভাবটা হাপিস হয়ে গেল। যৌবন ধরে রাখার জন্য কত রকম ফসল আর ওষুধপত্রও খাওয়া শুরু করে দিল। যেদিন সালাম মরল তার 2 দিন আগে আমাকে বলল ফের চর্চা শুরু কর। এই জন্য যেন বাগান থেকে এক আস্ত নরকঙ্কাল তুলে এনে পরিষ্কার করে রাখি। আপত্তি করলাম। শোনেকে এইসব উদ্ভট বিষয় নিয়ে একটা বইও লিখবে নাকি? লিখবে মানে সে বলে যাবে, আমি শুনে শুনে ল্যাপটপে লিখব। মুশকিল হলো মাটি খুঁড়ে কঙ্কাল বের করাটা। সত্যি বলতে কোথায় কোথায় ফুটেছিলাম ঠিকঠাক মনেও নেই। ঠিক করলাম কাজটা করব না। তাছাড়া কদিন ধরে কাঁধের ব্যথায় ভুগছি। হাত ওঠাতে পারি না, নাড়াতে পারি না। বুড়ো নিজেই কি একটা ওষুধ
দিয়ে বলল, আগের ব্যথা তো তোর প্রোজেন শোল্ডার হয়েছে রে। রাজি হলাম আমি। খেলাম ওষুধটা। ব্যথাও কমলো 40 মিনিটের মধ্যে। তবে কাজে নামার আগে আমিও মোক্ষম চাল দিলাম। বললাম, এই বাড়ি আমার নামে লিখে দাও। বুড়ো না করল না, তবে সাবধান করে দিল। বাড়ির লোকে খুন করো না বাবু, অপঘাতে মরলে কিচ্ছু জুটবে না, এই শর্ত রেখে গেলাম। আমি উত্তর দিলাম না। মারার কথা তো কবেই ছিল, এখন মেরে আর কি করব। কাণ্ডটা হলো, মাটি খুঁড়ে একটা কঙ্কাল তোলার পর হাতখানা চাঁদ তখনও আকাশে, সমুদ্রের শোষ হাওয়া, এর মধ্যে ঘেমে একাকার হয়ে হৃৎপিণ্ড হাতে নিয়ে মাঠে খুঁড়ি একটি কঙ্কাল সবে বের করেছি। বুড়োর বলে দেওয়া জায়গা মতোই খুঁড়েছি। দেখি কঙ্কালের আঙুলে কি যেন চকচক করছে। আদৌ দোষ নয়, আমার হৃৎপিণ্ডটা হাত থেকে খসে পড়ে আর কি। কাঁপা কাঁপা হাতে মাটি সরালাম। কি ছিল জানেন স্যার? সেই আংটিটা। লিখতে এখন আমার হাত কাঁপছে, গলা বুঝে আসছে। বছর 10 আগে ললিতাকে যেটা আমি নিজের হাতে পরিয়ে দিয়েছিলাম, মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেল। আমাকে অচেতন করে ললিতাকে ভক্ষণ সেই বুড়ো শকুনটা তারপর খুন করে পুঁতে দিয়েছে মাটিতে। কিন্তু পাপ রাখতে কত মাটি চাপা দেবে, তাড়াহুড়োই আঙুলের আঙুটি খুলতে ভুলে গিয়েছিল। নিয়তিরে ফেরে সেই কঙ্কালি খুঁড়ে বের করেছি। বড় শালাও ভাবতে পারিনি এমন কখনো হতে পারে। ইচ্ছে করছিল তখনই হাতে কোদালটা নিয়ে কোপাই বুড়োটাকে, টুকরো টুকরো করে কাটস। কিন্তু তখন আমার চোখে গোটা ভারত মহাসাগরের জল। ললিতার কঙ্কালটা জড়িয়ে ধরে কাঁদলাম কতক্ষণ। আমার চোখের জলেই যেন মাটি টাটি সব ধুয়ে গেল ওর বস্তি থেকে। ততক্ষণে মনকে শান্ত করেছি, হটকারিতা নয়। ঠান্ডা মাথায় শয়তানটাকে খতম করতে হবে। আংটিটা নিজের কাছে রেখে ললিতার কঙ্কালটা ভালো করে সাফ করলাম, গর্ত বোঝালাম। তারপর সেই নিশুতি রাতে ললিতার অস্থির সব কোনো ক্রমে কাঁধে ঝুলিয়ে বুড়োর কাছে এলাম। কোনো ক্রমে, কারণ বুড়োর ওষুধের প্রভাব কেটে গিয়েছে। ভীষণ ব্যথা ছিল, হাত নাড়াতে পারছিলাম না কাঁধটা। রাত তখন 2টো বেজেছে। বুড়ো জেগে আছে ঠিক। কঙ্কাল দেখে চোখ দুটি হাইনার মতো জ্বলছে। ওর ভিতরের ঘরে ঢোকে ঝুলিয়ে যেতে বলল। আমি তখন খুবই কাঁপছি, উত্তেজনার ধরে রাখতে পারছি না। কোনো মতে যা বলেছিল করলাম, কিন্তু এ ঘরে এসে নিজেকে আর সামলাতে পারলাম না। ওর আরাম চেয়ারে বসেছিল শয়তানটা। আমি 2 হাতের তফাতে গিয়ে ঝাঁঝিয়ে বললাম, সত্যি একটা কথা বলুন তো, ললিতা কোথায়? প্রশ্নটা যেন শালা বুঝতে পারল না, আবার জিজ্ঞেস করতে বলল। সেটা আবার কে রে? বুড়ো মহাধূর্ত রাগল না, এটা সেটা অন্য কথা পড়তে লাগলো। আমিও নাছোড় বান্দা, কথা বের করেই ছাড়ব। বুড়োটা খুব শিয়ানে, প্রসঙ্গেই যাবে না। এবার আংটিটা দেখলাম। এতক্ষণে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল বুড়ো, তারপর কাঠ গলায় বলল, ঘোড়ার ডিম ভালোবাসত রে তোকে। যখন অসুখে পড়লি তোর ভালোবাসা অন্য ছেলে জুটিয়ে ভাগলো। এলা চরিত্রহীনা ছিল রে। কানে যেন জ্বলন্ত শলাকা বিঁধল। আমি টেনে একটা থাপ্পড় কষিয়ে দিলাম বুড়োর গালে। ব্যথার আড়ষ্টতার জন্য তেমন জোর এলো না। শালা তাও পড়ে যাচ্ছিল চেয়ার থেকে। সামলে নেওয়ার আগেই আমি ওর কাঁধ দুটো চেপে ধরলাম। বুড়ো চোখ পাকিয়ে বলল, কি চাস তুই বল, কি চাস? কি চাই? আমার বুকের ভিতরটা আচমকা চুপসে এলো। বললাম, তোকে ফাঁসি কাটে ঝোলাতে চাই রে। এতদিন যা যা কুকৃতি করেছিস থানায় গিয়ে ঢেরা পিটিয়ে বলতে চাই সব। বুড়ো পাকা শয়তানের মতো বলল, যাস না, কীর্তিগুলো আমি একা করিনি রে শালা, তুইও করেছিস। আমি আর সইতে পারিনি। 2 হাতে ওর গলা টিপে ধরি, কিন্তু কাঁধের রোগে হাতে বল ছিল না। আসলে আমার উচিত ছিল খাবারে বিষ দিয়ে মারা। হয়তো ভেবেছিলাম 70 বছর হতে চলল,
আর কত শক্তি ধরুন, কিন্তু আমার ধারণা ভুল। পৈশাচিক শক্তি বুড়োর হাতে। সাঁড়াশির মতো হাত দুটো চেপে ধরল। সেই কি জোর সেই হাতে, আর সেই সঙ্গে ক্ষুধার্ত চোখে কেমন প্রীতদৃষ্টিতে চাইল আমার চোখে। ওহ, সে কি সাংঘাতিক শয়তানির নজর! আমি ক্রমে আচ্ছন্ন হতে শুরু করলাম। বুঝতে পারছি পিশাচটা ফের আমাকে জাদুটোনা করছে, কিন্তু বুঝেও কিছু করতে পারছিলাম না। দম বন্ধ হয়ে শরীরটা অসাড় হয়ে আসছিল ক্রমে। এমন সময় হঠাৎই পিশাচটার সাঁড়াশি হাতের বাঁধন দুর্বল হয়ে প্রেতন জোরে তীরও সরে গেল চোখ থেকে। দেখি ক্ষুধার্ত চোখের মণি কি মায়া বলে পাল্টে গিয়েছে। ক্রমেই তার বিস্ফারিত হতে থাকল। জানি স্যার, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাব। মৃত্যু পথযাত্রী আমি, মিথ্যে বলছি। ঘাড়ে ফিরিয়ে দেখি আমার ঠিক পেছনে ললিতা এসে দাঁড়িয়েছে। কখন? হ্যাঁ স্যার, ললিতা নিজের সার কঠিন অবয়ব নিয়ে এসে হাজির, কিন্তু এর মধ্যে জবাব নেই গরুর। আমাকে ছেড়ে টেবিলের ডয়ার থেকে নিজের পিস্তলটা বের করে ফেলল সে। আমি ভুলেই গিয়েছিলাম ওটার কথা, কিন্তু মৃত কি আগ্নেয়াস্ত্র দিয়ে খতম করা যায় জানি না। হয়তো সে আমাকেই নিকেশ করতে চায়, প্রেত চালনায় সিদ্ধ হতে চেয়েছিল। ভাবছে তার আকাঙ্ক্ষিত বিদ্যে আমি কিভাবে রপ্ত করলাম। ভেবেছিল আমাকে মারলে প্রেতিনিও তার শরীরে শক্তি হারাবে। কিন্তু স্যার, গুলি সে চালাতে পারল না, কারণ তার আগে স্পষ্ট দেখলাম ললিতা তার নিজের খুলি উপড়ে নিয়ে সজোরে আঘাত করল বুড়োর ব্রহ্মতালুতে। ফটাস করে নারকীয় একটা শব্দ হলো। পরক্ষণেই পিশাচটা টেবিলে মুখ গুজে ঢলে পড়ল, আর ফিনকি দিয়ে রক্ত আর ঝিলু টিলু। না স্যার, হার লিখতে পারছি না। আপনার দেখে থাকবেন, বেশি অসম্ভব দৃশ্য আমিও সইতে পারিনি। জ্ঞান হারাই, চেতনা ফিরে দেখি বুড়োর লাশ পড়ে আছে চারদিকে, রক্ত রক্ত। ললিতার কঙ্কালও ফিরে গেছে নিজের স্থানে। আমি কোনো মতে তোলতে তোলতে নিচে নেমে আসি। দরজাও বন্ধ করা হয়নি। শরীরটাকে বিছানায় ছুঁড়ে দিয়ে ফের হয়তো অজ্ঞান হই। সকালে পার্বতী মাসি এসে ডেকে তোলে, তখন একটু স্বাভাবিক হই। জামার কাপড়ে শয়তানের রক্ত লেগেছিল, সেগুলো সাবানে ডোবায়, কিন্তু হাতে কাঁধে কোটা শরীরই এমন যন্ত্রণা হচ্ছিল। ফের শুয়ে পড়ি। আশা করি স্যার এতক্ষণে বুঝতে পারছে বুড়োর মৃত্যু কেন আমাকে খুশি করেছে। যে কাজ করিনি তার দায় প্রথমে নিতে পারছিলাম না, পড়েনি, কারণ ইহজীবনে আমার পাওয়ার কিছুই নেই। আর বড় লোকে ললিতা অপেক্ষা করে আছে আমার জন্য। ইদানিং সে বড়ই উতলা হয়ে উঠেছে, নানাভাবে ইঙ্গিত দিচ্ছে সরকারি নিয়মে হাজারো গেরো। জানি না, হয়তো ফাঁসি নাও দিতে পারে এরা, তাই আত্মহত্যার সিদ্ধান্ত। ভালো থাকুন স্যার, চললাম। এখানেই শেষ বিনোদের চিঠি। রাতে মিথিলেশকে চিঠিটা দিই। সে পড়ে বলল, 10 বছর আগে এইরকম একটা কেস ছিল দিল্লিতে। মনিবের অত্যাচার সহ্য না করতে পেরে চাকরকে খুন করে। ওখানকার এসপির উপর প্রচণ্ড চাপ ছিল, মিডিয়া ছিঁড়ে ধরেছিল। বাধ্য হয়ে ওনাকে ট্রান্সফার করা হয়। এখনো তদন্ত চলছে। এখানেও যদি এমন কিছু বেরোয়, বিশাল চেঁচামেচি হবে। মিডিয়া থেকে মিনিস্টার পাগল করে ছাড়বে। বললাম, তুই যা ভালো বুঝিস। তখন মিথিলেশ কিছু বলল না। তবে পরের দিন অমরনাথের বাগান টাগান খোঁড়া হলো। বিনোদের কথা মতো 3টে নরকঙ্কালও পাওয়া গেল। নর না বলে নারী কঙ্কাল বলাটাই সঠিক অবশ্য। এমনকি অমরনাথের ঘরে ঝোলানো ফিমেল মেলিটানের খুলিতেও রক্তের দাগ পাওয়া গেল যথেষ্ট। আমি বললাম, যাক, অবশেষে মার্ডার ওয়েপনটা তো পাওয়া গেল। মিথিলেশ অবাক হয়ে বলল, তুই এখনো বিনোদের গল্পে বিশ্বাস করছিস? কঙ্কালের এপিসোডটা টোটাল বানানো। দেখছিস তো, দুজন মিলে সাংঘাতিক একটা ক্রাইম করেছিল। কোনো কারণে ফাইট হয়, হিট অফ দ্য মোমেন্ট। শুরুতে নানা রকম টাল বাহানা, নাটক ফাটক দেখাচ্ছিল। লাস্টে যখন বুঝলো ইনভেস্টিগেশন হবে, সব কিছু সামনে আসবে, ফাঁসির দড়ি থেকে রেহাই নেই, তখন গপ্প লিখে
নিজেকে গ্লোরিফাই করে সুসাইড করলো। সিম্পল কেস। আমি বললাম, ওইটুকু গুলি দিয়ে 90 কেজি মানুষের করটি 3 টুকরো করা সম্ভব কি? বিশেষ করে ছেলেটা তো ফ্রোজেন শোল্ডারে ভুগছিল সম্ভবত। মাথার ওপরে হাত তোলা যায় না এই রোগে। তাছাড়া আর একটা কথা মনে রাখিস, তোরা কিন্তু কেসটা প্রায় গুটিয়েই ফেলেছিলিস। চিঠিটা না লিখলে কিছুই জানা যেত না। মিথিলেশ হেসে বলল, কোনো স্টেরয়েড নিয়ে মাথা ব্যথা কমানো সম্ভব, আর ছেলেটা মানসিকভাবে সুস্থ নয় সেটা তো মানবি। তাই কথা কাটাকাটি শুরু থেকে রাত জাগার পর সজোরে আঘাত, চিন্তা করিস না, সব বেরিয়ে যাবে। আমি আর কথা বাড়াইনি, ফিরে আসি। মধ্যে আরও কয়েকটা মাস কেটেছে। মিথিলেশও বদলি হয়েছে, তবে ওইভাবে ব্রহ্মতালু ফাটার সন্ধান মেলেনি। সুতরাং রহস্যটা এখনও ঠিক যেন সমাধান হলো না। সত্যি বলতে আমিও ভাবি, সেই চরম সময়ে হয়তো অমানসিক শক্তি ভর করেছিল বিনোদের ওপর। ললিতার গল্পটা হয়তো সত্যিই তার কল্পনাপ্রসূত, অথবা হতেও পারে সত্যি দ্বিতীয় কোনো কালপ্রিট ছিল। তবে হ্যাঁ, মিথিলেশ এটা জানিয়েছে যে বিনোদের রুম থেকে একটা ওয়েডিং রিং উদ্ধার হয়েছে এবং খোঁজ খবর করে জেনেছে সেটা কেনা হয়েছিল 10 বছর আগে। আপনারা শুনছিলেন একটি থ্রিলার মিস্ট্রি স্টোরি, অপার্থিব হত্যা রহস্য। গল্পটি ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে সব আপডেট সববার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের পাশে থাকুন, তাহলে আমরা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাব। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন তমলুক টকিস। নমস্কার।